হাই এভরিওয়ান, ওয়েলকাম টু কে এ স্টাডি সেন্টার। দেখো, আজকে আমরা ম্যাথের একটা গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট আলোচনা করব এবং এই প্র্যাকটিস সেটে যে 30টি প্রশ্ন রয়েছে, এই 30টি প্রশ্ন এনটিপিসির একটি পরীক্ষায় এসেছিল এবং একটা শিফটেই এসেছিল। তাহলে চলো কি কি প্রশ্ন রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক। তাহলে দেখো, প্রথম প্রশ্ন বলা হয়েছে হরিশের মাসিক বেতন ৪৫,০০০ টাকা, তার মধ্যে 1/3 শিক্ষার জন্য ব্যয় করা হয় এবং 2/6 খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয়তার জন্য ব্যয় করা হয়। বাকি বেতন সঞ্চয় করা হয়। সঞ্চয়ের পরিমাণ কত? তো দেখো, এটা সবচেয়ে একটা সহজ প্রশ্ন। কি বলা হয়েছে? হরিশের মাসিক বেতন হচ্ছে ৪৫,০০০ টাকা, শিক্ষার জন্য খরচ করে কত? 1/3। তাহলে আমরা এখান থেকে বলতে পারি শিক্ষার যে খরচ সেটা কত হচ্ছে? শিক্ষার খরচ হচ্ছে ৪৫,০০০ এর 1/3 সমান, দেখো আমরা পেয়ে যাচ্ছি 15,০০০। তাহলে শিক্ষার জন্য খরচ হচ্ছে 15,০০০ টাকা। এরপর হচ্ছে খাদ্য। তো দেখো, খাদ্যর খরচ বলা হয়েছে 2/6। ভালো করে লক্ষ্য করো, এই যে 2/6, এটা যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে দেখো এই 2/6 মানে হচ্ছে 1/3। আর এখানেও দেখো আমরা 1/3 ভ্যালু বের করেছি, সেটা কত পেয়েছি? 15,০০০। তাহলে এর মানও হবে কত? 15,০০০। তাহলে দেখো, শিক্ষার খরচ হচ্ছে তার 15,০০০ টাকা এবং খাদ্যর খরচ হচ্ছে 15,০০০। তাহলে আমরা এখান থেকে বলতে পারি মোট যে তার ব্যয় সেটা কত? মোট ব্যয় হচ্ছে 15 + 15 অর্থাৎ 30,০০০ টাকা। এখানে দেখো বলা হয়েছে বাকি বেতন সঞ্চয় করা হয়। তাহলে বাকি যেটা থাকবে সেটাই হচ্ছে সঞ্চয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি সঞ্চয় সমান কত? ৪৫,০০০ টাকা। এখান থেকে যদি আমরা 30,০০০ টাকা বাদ দিই সেটাই হচ্ছে সঞ্চয়। তাহলে দেখো, ৪৫,০০০ থেকে যদি 30,০০০ বাদ দেওয়া হয় তাহলে আমরা পেয়ে যাব 15,০০০ এবং এটাই হচ্ছে তার সঞ্চয়। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি, 15,০০০ টাকা। এরপর দেখো, 2 নম্বরে বলা হয়েছে শ্বেতা এবং হরিশ একসাথে একটি প্রকল্প সম্পন্ন করেছেন যার আয় 28,০০০ টাকা। এই প্রকল্পে শ্বেতা 20 দিন কাজ করেছেন এবং হরিশ 30 দিন কাজ করেছেন। যদি তাদের দৈনিক মজুরির অনুপাত 5:6 হয় তাহলে শ্বেতার অংশ কত? তাহলে এখানে দেখো আমাদের মোট যে টাকা সেটা দেওয়া রয়েছে। তাহলে আমাদের প্রথমে টাকার অনুপাত বের করতে হবে। তো দেখো, টাকার অনুপাত যদি আমাদের বার করতে হয় তাহলে কিভাবে বের করতে পারবো? প্রথমে দেখো এখানে রয়েছে শ্বেতা, তারপর রয়েছে হরিশ। এখানে রয়েছে, দেখো আমি লিখছি শ্বেতা এবং এখানে লিখছি হরিশ। তো দেখো, টাকার অনুপাত বের করতে গেলে কিভাবে বের করতে হবে? দেখো, একদিনের মজুরি শ্বেতার হচ্ছে 5, একদিনের মজুরি হচ্ছে কত? 5। আর শ্বেতা কতদিন কাজ করেছে? শ্বেতা কাজ করেছে দেখো 20 দিন। তাহলে একদিন যদি তাকে 5 দেওয়া হয় তাহলে 20 দিনের জন্য দেওয়া হবে 5 × 20। একই রকমভাবে হরিশ একদিনের জন্য পায় 6 ইউনিট এবং হরিশ কাজ করেছে 30 দিন। তাহলে 30 দিনের জন্য তাকে দেওয়া হবে 6 × 30 ইউনিট। এখানে যদি আমরা 0 কেটে দিই, তারপর দেখো 2 দিয়ে যদি কাটি এটা পেয়ে যাব 3 এবং এটা 2 দিয়ে, তাহলে পেয়ে যাচ্ছি দেখো 5:9। তাহলে তাদের টাকার যে অনুপাত সেটা পেলাম কত? 5:9। প্রশ্নে কি বলা হয়েছে? প্রশ্নে বলা হয়েছে তারা মোট 28,০০০ টাকা পায়। মোট কত পায়? 28,০০০ টাকা পায়। কিন্তু আমাদের অনুসারে মোট যে সেটা কত? মোট হচ্ছে আমাদের অনুসারে মোট হচ্ছে 14 ইউনিট। তাহলে আমরা বলতে পারি এই যে 28,০০০ এটা হচ্ছে আমাদের 14 ইউনিটের মান। প্রশ্নে বলা হয়েছে শ্বেতার অংশ কত? শ্বেতার অংশ হচ্ছে দেখো 5। তাহলে আমাদের 5 ইউনিটের মান বের করতে হবে। তো দেখো, এটা 2 দিয়ে যাবে, তাহলে এটা পাচ্ছি 2000। 2000কে যদি 5 দিয়ে গুণ করি তাহলে আমরা পেয়ে যাব 10,000। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 10,000 এবং এটা দেওয়া রয়েছে দেখো অপশন ডিতে। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি। এরপর এটা হচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্ন। দেখো, এই প্রশ্নটা সলভ করতে গেলে আমাদের এখানে দুটো বিষয় জানতে হবে, মানে দুটো সূত্র জানতে হবে। এক হচ্ছে দেখো sin² θ + cos² θ = 1।
এটা আমাদের জানতে হবে, এটা হচ্ছে একটা আইডেন্টিটি। আর একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে দেখো cos 90 ডিগ্রি মাইনাস থিটা, cos 90 ডিগ্রি মাইনাস থিটা এটা সমান আমরা লিখতে পারি সাইন থিটা। এই দুটো বিষয় জানলে আমরা কিন্তু এই অঙ্কটা সলভ করতে পারবো। তো দেখো প্রথমে কি বলা হয়েছে, 1/sin স্কোয়ার 65 প্লাস cos স্কোয়ার 65। দেখো এখানে দুটোই কিন্তু সেম রয়েছে, 65 প্লাস এখানেও রয়েছে 65। দেখো দুটো যদি সেম থাকে তাহলে আমরা প্রথম যে আইডেন্টিটি সেখান থেকে বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি দেখো এখানে থিটা এবং এখানে থিটা রয়েছে, তাহলে এটা হবে 1। তাহলে এই যে পুরো নিচেরটা সেটা কি হবে, 1 হয়ে যাবে আমাদের। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, ওপরে হবে 1 এবং নিচে হবে 1। তারপর রয়েছে প্লাস সাইন স্কোয়ার 15, এটা সাইন স্কোয়ার 15ই থাক, এই সাইন 15। নিচে যেটা রয়েছে cos 75, এটাকে আমরা লিখতে পারি দেখো cos 90 মাইনাস 15। 75 সমান আমরা লিখতে পারি দেখো 75 সমান কত লিখতে পারি, 90 মাইনাস 15। একই রকমভাবে দেখো এখানে রয়েছে cos 65, এটাকে আমরা লিখতে পারি cos 90 মাইনাস 25, আর নিচে আছে সাইন 25। এটা সমান দেওয়া রয়েছে দেখো √3 tan থিটা, √3 tan থিটা। তাহলে দেখো এখান থেকে পাচ্ছি 1, এখানে পাচ্ছি সাইন 15, এবং দেখো নিচে কি পাচ্ছি, নিচে পাচ্ছি দেখো cos 90 মাইনাস থিটা, এই সূত্র cos 90 মাইনাস থিটা সমান হচ্ছে সাইন থিটা। তার মানে এখানে পাবো আমরা সাইন 15, এখানে পাবো দেখো একই রকমভাবে cos 90 মাইনাস থিটা, এটাও পেয়ে যাবো সাইন 25, আর নিচে আছে আমাদের সাইন 25 সমান √3 tan থিটা। এরপর দেখো সাইন 15 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখান থেকে আমরা পাবো 1, এবং এখানেও দেখো সাইন 25 ক্যান্সেল হয়ে যাবে, এখানেও পাবো 1। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি √3 tan থিটা। তাহলে এখানে পাচ্ছি দেখো 3 সমান √3 tan থিটা। তাহলে দেখো এখান থেকে পাচ্ছি tan থিটা, এর মান পাচ্ছি 3/√3। তাহলে এখান থেকে পাচ্ছি দেখো tan থিটা, এটা যদি ভাগ করা হয় তাহলে আমরা পেয়ে যাব √3। তাহলে দেখো এটা কি পাচ্ছি, tan থিটা √3 মানে হয় tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি। তাহলে এখানে দেখো tan ক্যান্সেল হয়ে যাবে, থিটা সমান কত পেয়ে যাব, থিটা সমান পেয়ে যাব 60 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 60 ডিগ্রি, এবং এটা দেওয়া রয়েছে দেখো অপশন এতে। তাহলে এই প্রশ্নের উত্তর হবে অপশন এ। এরপর এটা হচ্ছে আমাদের আজকের 4 নম্বর প্রশ্ন। এখানে বলা হয়েছে এককের অঙ্ক কত হবে। তো দেখো এককের অঙ্ক যদি বের করতে হয় তাহলে আমাদের শেষে যেগুলো থাকবে সেগুলো নিয়ে কাজ করতে হবে। তো দেখো প্রথমে রয়েছে 4, তারপর দেখো এখানে শেষে রয়েছে 8, এখানে রয়েছে 4, এবং এখানে রয়েছে শেষে 6। এরপর যেহেতু আমাদের এককের অঙ্ক নিয়ে কাজ করতে হবে, তাই দেখো একে যদি গুণ করা হয় কত পাবো, 4 8 32, মানে শেষে পাবো 2। এই 2কে যদি 4 দিয়ে গুণ করি কত পাবো, দেখো 4 দুগুণে 8। এই 8কে যদি 6 দিয়ে গুণ করি 6 8 কত পাবো, 48, মানে শেষে পাচ্ছি 8। তাহলে এই প্রশ্নের উত্তর হবে 8, এবং এটা দেওয়া রয়েছে দেখো অপশন ডিতে। এরপর এটা হচ্ছে আমাদের আজকের 5 নম্বর প্রশ্ন। একটি ক্লাবে মহিলা ও পুরুষের সংখ্যার অনুপাত 3:2। সম্প্রতি 300 জন মহিলা ক্লাবে যোগদান করেছেন এবং অনুপাত 5:2 হয়ে গেছে। বর্তমানে ক্লাবে মহিলা সদস্যের সংখ্যা কত। তো দেখো মহিলা এবং পুরুষ, তো দেখো মহিলা এবং পুরুষের প্রথমে যে অনুপাত সেটা ছিল 3:2, পরবর্তীকালে যেটা হয়েছে সেটা হয়েছে 5:2। এখানে একটা বিষয় লক্ষ্য করো, পুরুষের যে অনুপাত সেটা কিন্তু সেম আছে 2:2, কিন্তু আমাদের চেঞ্জ হয়েছে কি, মহিলার অনুপাত 3 থেকে কত হয়েছে 5, মানে এখানে আমাদের +2 বেড়েছে। এই যে +2 বেড়েছে এটা কি কারণের জন্য বেড়েছে, এটা দেখো এখানে এই যে 300 জন মহিলা, সে 300 জন মহিলা অ্যাড হওয়ার কারণে আমাদের এই +2 বেড়েছে। তাহলে আমরা বলতে পারি এই যে 2 এটা বেড়েছে কি জন্য, এই 300 জন মহিলা অ্যাড হওয়ার জন্য। তাহলে আমরা বলতে পারি 2 ইউনিটের মান হচ্ছে 300।
এখান থেকে আমরা পাচ্ছি 1 ইউনিটের মান হচ্ছে 150। প্রশ্নে বলা হয়েছে বর্তমানে ক্লাবে মহিলা সদস্যের সংখ্যা কত। তো দেখো বর্তমানে মহিলা সদস্যের সংখ্যা হচ্ছে 5 ইউনিট। তাহলে দেখো এখান থেকে আমরা 5 ইউনিট কত সেটা বলতে পারি। 5 দিয়ে একে যদি গুণ করি তাহলে পেয়ে যাব, 5 দিয়ে গুণ করলে এটা পেয়ে যাব 750। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 750 এবং এটা দেওয়া আছে দেখো অপশন ডিতে। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের 6 নম্বর প্রশ্ন। এখানে আমাদের বডমাস যে রুলটা রয়েছে সেটা কাজে লাগাতে হবে। তো দেখো প্রথমেই রয়েছে 5/6 না 6/5, তারপর রয়েছে দেখো এর মানে হচ্ছে গুণ। তো দেখো এখানে গুণ লিখছি না, গুণের মধ্যে ব্র্যাকেট রয়েছে। তো দেখো এই ব্র্যাকেটটা যদি আমরা সলভ করি কি পাচ্ছি, 3 4 12, মানে এদের লসাগু হচ্ছে 12, 4 আর 6 হচ্ছে 10, এটা পেয়ে যাব 10/12। তারপর রয়েছে দেখো মাইনাস, তারপর রয়েছে 5/6, এরপর এখানে রয়েছে এর মানে হচ্ছে গুণ। এই ব্র্যাকেটটা যদি সলভ করি কি পাচ্ছি, দেখো নিচে পাচ্ছি 20, উপরে পাচ্ছি 6 আর 12 হচ্ছে 18, 18/20, আর এটা হচ্ছে 1/6। তো দেখো এটা 5 দিয়ে কাটো, এটা হয়ে যাবে 2, এটা 6 দিয়ে কাটো, এটা হয়ে যাবে 2, এবং এই 2 ক্যান্সেল হয়ে যাবে। 6 দিয়ে যদি এটা কাটে এটা পেয়ে যাব 3, 5 দিয়ে যদি এটা কাটে এটা পেয়ে যাব কত 4। তাহলে দেখো প্রথমটা যেটা পাচ্ছি সেটা পাচ্ছি 1, 2 নম্বর যেটা পাচ্ছি সেটা পাচ্ছি 3/4, এবং শেষে হয়েছে 1/6। এই তিনটা লসাগু হয় আমাদের 12। তাহলে দেখো এটা হবে 12, এটা হচ্ছে 4, 3 ত্রিকা হচ্ছে 9, এবং এটা হবে 2। তাহলে দেখো এখানে কত পাচ্ছি, 12 থেকে 11 বাদ দিতে গেলে আমরা পেয়ে যাব 1, এবং নিচে পাচ্ছি 12। তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি 1/12, এবং এটা দেওয়া রয়েছে দেখো অপশন এতে। এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন এ। এরপর এটা হচ্ছে আমাদের 7 নম্বর প্রশ্ন। কি বলা হয়েছে, দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 3:7 এবং তাদের লসাগু 231 হলে ক্ষুদ্রতর সংখ্যাটি কত। তো দেখো সংখ্যা দুটির অনুপাত দেওয়া রয়েছে 3:7। এখান থেকে আমরা বলতে পারি সংখ্যা দুটি হচ্ছে, একটা হচ্ছে 3x আর একটা হচ্ছে 7x, এবং আমরা জানি লসাগু। তাহলে দেখো এই দুটার লসাগু কত হবে, এই দুটার লসাগু হবে, এদের মধ্যে কমন আছে দেখো x, এবং যেটা আনকমন সেটা হচ্ছে 3 7। তাহলে এদের মধ্যে লসাগু হবে 3 × 7, এবং কমন আছে একটা সেটা হচ্ছে x, মানে কত হচ্ছে 21x। এবং প্রশ্ন অনুসারে দেখো এই যে লসাগু এর মান দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে দেখো 231। তাহলে আমরা বলতে পারি এই যে 231 এটা সমান হচ্ছে 21x। তাহলে দেখো এখান থেকে আমরা x এর মান পাচ্ছি কত, x এর মান পাচ্ছি 11। এখান থেকে আমরা x এর মান পেয়ে যাচ্ছি কত 11। প্রশ্নে কি বলা হয়েছে, প্রশ্নে বলা হয়েছে ক্ষুদ্রতর সংখ্যাটি কত। ক্ষুদ্রতর সংখ্যা হচ্ছে দেখো 3x, ক্ষুদ্রতর সংখ্যা হচ্ছে কত 3x। 3x মান কত হচ্ছে 3, এবং x এর মান আমরা পেয়ে গেলাম 11। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি 33। এই প্রশ্নের উত্তর হচ্ছে 33, এবং এটা দেওয়া রয়েছে অপশন বিতে। এরপর এটা হচ্ছে আমাদের 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, একটি বস্তুর ক্রয় মূল্য হলো তার ধার্য মূল্যের 75%। যদি 15% ছাড় দেওয়া হয় তাহলে লাভ বা ক্ষতির শতাংশ কত হবে। তো দেখো আমরা যদি ধার্য মূল্য ধরে নিচ্ছি ধার্য মূল্য হচ্ছে আমাদের 100 টাকা, তাহলে ক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্য বলা হয়েছে ধার্য মূল্যের 75%, তার মানে ধার্য মূল্যের 75% মানে 75। তাহলে ধার্য মূল্য যদি 100 হয় তাহলে ক্রয় মূল্য হবে 75। এরপর কি বলা হয়েছে, এরপর বলা হয়েছে যদি 15% ছাড় দেওয়া হয়, এবং ছাড় সবসময় ধার্য মূল্যের উপর দেওয়া হয়। তাহলে দেখো ধার্য মূল্য হচ্ছে আমাদের 100, এর ওপর যদি 15% আমাদের ছাড় দেওয়া হয় তাহলে কত হচ্ছে, তাহলে সেটা হচ্ছে 85, এবং এই যে 85 এটা হয়ে যাবে আমাদের এখন বিক্রয় মূল্য, এটা হয়ে যাবে কি বিক্রয় মূল্য, কারণ ধার্য মূল্যের ওপর যখন ছাড় দেওয়া হবে সেটাই হবে তার বিক্রয় মূল্য। তাহলে দেখো বিক্রয় মূল্য হচ্ছে 85 এবং ক্রয় মূল্য হচ্ছে 75। তাহলে দেখো ক্রয় মূল্য এখানে কম হচ্ছে, বিক্রয় মূল্য হচ্ছে, তাহলে এখানে আমাদের 10 টাকা কি হচ্ছে লাভ হচ্ছে, এই যে 10 এটা হচ্ছে কি লাভ, কিন্তু আমাদের লাভ বা ক্ষতির কি বলা হয়েছে শতাংশ কত হবে। তাহলে দেখো আমাদের 10 টাকা লাভ হচ্ছে কততে, ক্রয় মূল্য যেটা সেটা, ক্রয় মূল্য হচ্ছে 75, তাহলে 10 টাকা লাভ হচ্ছে 75-এ, তাহলে 100-তে কত লাভ হবে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখো
75 এবং 125 দিয়ে যদি কাটি এটা পেয়ে যাব 3 এবং এটা পেয়ে যাব 4। 4 দশে হচ্ছে 40/3। 40কে 3 দিয়ে যদি ভাগ করি আমরা পেয়ে যাব 13.33%। এটা হচ্ছে আমাদের অ্যান্সার এবং এটা দেওয়া হয়েছে দেখো অপশন ডিতে। এরপর এটা হচ্ছে আমাদের 9 নম্বর প্রশ্ন। কি বলা হয়েছে? 13,400 টাকার 4 বছরের সরল সুদ 2,680 টাকা হলে সুদের হার কত? তো দেখো সুদ মানে ইন্টারেস্ট, আই সমান আমরা জানি PRT/100। তো দেখো আই কত দেওয়া হয়েছে, মানে সুদ দেওয়া হয়েছে এখানে 2,680। পি মানে হচ্ছে মূলধন দেওয়া হয়েছে 13,400। আর আমাদের বের করতে হবে টি দেওয়া রয়েছে 4 বছর। দুটো শূন্য ক্যান্সেল হয়ে যাবে। 4 দিয়ে যদি এটাকে কাটি কত পাচ্ছি দেখো 4 ছক 24, 4 7 28 শূন্য। এরপর এই পুরোটা আমাদের 5 দিয়ে কেটে যাবে। তাহলে দেখো এখান থেকে আমরা আর পেয়ে যাচ্ছি কত? আর পেয়ে যাচ্ছি 5%। এই প্রশ্নের উত্তর হচ্ছে 5% এবং এটা দেওয়া হয়েছে দেখো অপশন সিতে। এরপর এটা হচ্ছে আমাদের 10 নম্বর প্রশ্ন। কি বলা হয়েছে? একটি রম্বসের সন্নিহিত কোণগুলির অনুপাত 3:6। রম্বসের সবচেয়ে ছোট কোণটি হলো। তো দেখো রম্বসের ক্ষেত্রে তার সন্নিহিত কোণের যে যোগফল, সেই সন্নিহিত কোণের যোগফল কত হয়? যোগফল হয় 180 ডিগ্রি। রম্বসের সন্নিহিত কোণের যোগফল হয় 180 ডিগ্রি। তাহলে দেখো আমরা এই যে সম্পর্ক এটা কাজে লাগাতে পারি। তাহলে দেখো আমরা ধরে নিচ্ছি রম্বসের কোণগুলি হচ্ছে একটা হচ্ছে 3x আর একটা হচ্ছে 6x। তাহলে দেখো এখান থেকে আমরা বলতে পারি 3x এবং 6x এই দুটোর যোগফল কত হবে? 180 ডিগ্রি, কারণ রম্বসের সন্নিহিত কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তো দেখো এখান থেকে কী পাচ্ছি? এখান থেকে পাচ্ছি আমরা 9x সমান 180 ডিগ্রি। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি x এর মান 20 ডিগ্রি। কত পাচ্ছি? x এর মান 20 ডিগ্রি। তাহলে আমাদের বলা হয়েছে সবচেয়ে ছোট কোণ কোনটি? দেখো 3x এবং 6x এদের মধ্যে ছোট হচ্ছে 3x। তাহলে 3x এর মান হচ্ছে 3 আর x এর মান হচ্ছে কত? 20 ডিগ্রি, মানে এটার উত্তর হচ্ছে 60 ডিগ্রি এবং এটা দেওয়া হয়েছে দেখো অপশন ডিতে। এটা হলো আমাদের 11 নম্বর প্রশ্ন। কি বলা হয়েছে? একটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য মোট নম্বরের 50% পেতে হবে। দুটি পত্রের পরীক্ষায় একজন শিক্ষার্থী 200 নম্বরের প্রথম পত্রে 40% পেয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য 150 নম্বরের দ্বিতীয় পত্রে কমপক্ষে কত শতাংশ নম্বর পেতে হবে? তো দেখো এটা আমাদের যেভাবে সলভ করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমাদের মোট যে নাম্বার সেটা বের করতে হবে। তো দেখো ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুটোর মেলে মোট নাম্বার হচ্ছে কত? প্রথম পেপারে হচ্ছে 200 এবং সেকেন্ড পেপারের নাম্বার হচ্ছে 150। মোট নাম্বার হচ্ছে 350। প্রশ্নে বলা হয়েছে দেখো উত্তীর্ণ হওয়ার জন্য মোট নম্বরের 50% পেতে হবে, অর্থাৎ 5%। 5% কত? 50%। অর্থাৎ দেখো এই যে 350 রয়েছে, এই 350-এর আমরা যদি 50% বার করি, মানে অর্ধেক যদি বের করি সেটা হয়ে যাবে 175। তাহলে এই যে 50% এটা মানে হচ্ছে 175 পেতে হবে। দুটো মিলে কত পেতে হবে? 175 পেতে হবে। প্রশ্নে বলা হয়েছে দেখো একজন শিক্ষার্থী 200 নম্বরের প্রথম পত্রে 40% পেয়েছে। তাহলে ফার্স্ট পরীক্ষা যেটা সেটাতে কি হয়েছে? সেটাতে 200-র মধ্যে কত পেয়েছে? 40%। 40% মানে হচ্ছে 40/100। তাহলে দেখো প্রথম যে পরীক্ষা সেটাতে পেয়েছে সে 40 × 2 অর্থাৎ 80 নাম্বার পেয়েছে। কত নাম্বার পেয়েছে? 80 নাম্বার। কিন্তু তাকে এখন পেতে হবে কত? 175, অর্থাৎ তাকে পেতে হবে দেখো 175। এবং সেই প্রথম পরীক্ষা যেটা সেটাতে অলরেডি কত পেয়েছে? 80 পেয়েছে। তাহলে তাকে এখন কত নাম্বার পেতে হবে? 95 নাম্বার এখনও তাকে পেতে হবে। তাহলে সেকেন্ড যে পরীক্ষা, সেই সেকেন্ড পরীক্ষায় তাকে 95 নাম্বার পেতে হবে। কতর মধ্যে? সেকেন্ডের যে পরীক্ষা সেটা হচ্ছে 150 নাম্বার। 150-র মধ্যে তাকে 95 পেতে হবে এবং আমাদের শতাংশে নম্বর কত হবে সেটা বের করতে হবে। তাহলে তার জন্য তাকে 100 দিয়ে গুণ করতে হবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখো একে যদি 50 দিয়ে কাটি এটা পেয়ে যাব 2 এবং একে যদি 50 দিয়ে কাটি এটা পেয়ে যাব 3। এরপর দেখো এর যদি গুণ করা হয় কত পাচ্ছি?
5 দুগুণে 10, 10 শূন্য, 9 দুগুণে 18, 18 একা হচ্ছে 19, 19/3। এটা কত পাচ্ছি দেখো, 3 চোখ 18 মানে 6, 10, 3 3 9, এরপর দেখো 3 3, এভাবে চলতে থাকবে, এত পার্সেন্টেজ সে পাবে। কিন্তু দেখো কোনো অপশানেই 63.33 দেওয়া নেই এবং এর কাছাকাছি একটা অপশান রয়েছে, সেটা হচ্ছে কত, 64। তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে 64%, অপশান এ। যেহেতু 63.33 এটা অপশানে আমাদের দেওয়া নেই, তাই আমরা বলতে পারি এই প্রশ্নের উত্তর হবে 64%। এরপর এটা হচ্ছে আমাদের 12 নম্বর প্রশ্ন। কি বলা হয়েছে, a কিউব মাইনাস বি কিউব এটা সমান দেওয়া রয়েছে 125 এবং a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা সমান দেওয়া রয়েছে 25 এবং a প্লাস বি এর মান দেওয়া রয়েছে 5। তাহলে a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এর মান কত? তো দেখো আমরা জানি a কিউব মাইনাস বি কিউব, a কিউব মাইনাস বি কিউব সমান কত, এটা সমান আমরা জানি a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো দেখো আমাদের মান বের করতে বলা হয়েছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এখানে যে মানটা রয়েছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ আমরা যদি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বার করার চেষ্টা করি, তাহলে আমাদের দেখো কী বের করতে হবে, আমাদের বের করতে হবে এ কিউব মাইনাস বি কিউব বাই এ মাইনাস বি। আমাদের কাছে কী কী জানা আছে, দেখো আমাদের কাছে জানা আছে এ কিউব মাইনাস বি কিউব, কারণ দেখো এ কিউব মাইনাস বি কিউব এর মান দেওয়া রয়েছে 125, কিন্তু আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এ মাইনাস বি, এবং এ মাইনাস বি আমাদের এখান থেকে বের করতে হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখান থেকে। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা সমান দেওয়া হয়েছে কত, এটা সমান দেওয়া হয়েছে 25। আর আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা সমান আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা সমান কত দেওয়া হয়েছে 25। দেখো এ প্লাস বি এর মান এখানে দেওয়া হয়েছে সেটা হচ্ছে 5, এ প্লাস বি এর মান হচ্ছে 5, 5 গুণিত এ মাইনাস বি সমান হচ্ছে 25। তো দেখো এ 5 যদি কাটি আমরা কত পেয়ে যাচ্ছি 5। তাহলে দেখো এ মাইনাস বি এর মান আমরা পেয়ে যাচ্ছি কিন্তু 5। তাহলে দেখো এখান থেকে আমরা বলতে পারি এ কিউব মাইনাস বি কিউব এর মান হচ্ছে 125, এর মান হচ্ছে কত 125, এবং এ মাইনাস বি এর মান এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এ মাইনাস বি কত পাচ্ছি 5। তাহলে 125কে যদি 5 দিয়ে ভাগ করি আমরা পেয়ে যাব 25। তাহলে এই প্রশ্নের উত্তর হবে 25 এবং এটা দেওয়া হয়েছে দেখো অপশন সিতে। এরপর এটা হচ্ছে আমাদের 13 নম্বর প্রশ্ন। দুটি সংখ্যার যোগফল 60 এবং তাদের গসাগু এবং লসাগু যথাক্রমে 12 এবং 72, দুটি সংখ্যার অনন্যকের যোগফল হলো। তো দেখো এখানে আমাদের প্রথমে সংখ্যা দুটি ধরে নিতে হবে। ধরে নিচ্ছি একটি সংখ্যা হচ্ছে এ এবং আরেকটা সংখ্যা হচ্ছে বি। এরপর দেখো আমরা একটা সম্পর্ক জানি, সেটা হচ্ছে লসাগু গুণিত গসাগু, অর্থাৎ গসাগু গুণিত লসাগু সমান কী হয়, সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটি এখানে ধরেছি এ এবং বি, মানে এদের গুণফল হবে এ গুণিত বি। তাহলে দেখো গসাগু কত দেওয়া হয়েছে, গসাগু দেওয়া হয়েছে 12 এবং লসাগু দেওয়া হয়েছে কত 72। তাহলে এটা সমান আমরা পেয়ে গেলাম এ বি। তাহলে দেখো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এ বি। প্রশ্নে আমাদের কী বলেছে, প্রশ্নে বলেছে দুটি সংখ্যার অনন্যকের যোগফল, অর্থাৎ অনন্যকের যোগফল মানে হচ্ছে সংখ্যা একটি যদি এ হয় এর অনন্যক হবে 1/a, আরেকটা সংখ্যা যদি বি হয় এর অনন্যক হবে 1/b। প্রশ্ন অনুসারে আমাদের যেটা বার করতে হবে সেটা হচ্ছে 1/a প্লাস 1/b। তো দেখো এটা সমান কি পাচ্ছি, এই দুটোর লসাগু হচ্ছে এ বি এবং ওপরে হবে বি প্লাস এ। তাহলে দেখো বি প্লাস এ অর্থাৎ সংখ্যা দুটির যোগফল, এখানে দেখো সংখ্যা দুটির যোগফল দেওয়া হয়েছে কত 60, অর্থাৎ এই 60 হচ্ছে কি এ প্লাস বি। তাহলে দেখো এ প্লাস বি এর মান হচ্ছে 60 এবং আমরা এখানে এ বির মান পেয়েছি কত, এ বির মান পেয়েছি 12 গুণিত 72। তো দেখো 12 দিয়ে কে কাটো, এটা পেয়ে যাবে কত 5। তাহলে আমাদের অ্যান্সার হবে 5/72। এই প্রশ্নের উত্তর হবে 5/72 এবং এটা দেওয়া রয়েছে দেখো অপশন সিতে। তাহলে 13 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি। এরপর এটা হচ্ছে 14 নম্বর প্রশ্ন। এখানে বলা হয়েছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 155, 260, 315কে ভাগ করলে যথাক্রমে 5,
10 ও 15 ভাগশেষ থাকবে। তাহলে দেখো কোন সংখ্যা দিয়ে ভাগ করলে যথাক্রমে 5, 10 এবং 15 ভাগশেষ থাকবে। তাহলে দেখো প্রথমটার থেকে ভাগশেষ কত থাকবে 5। তাহলে এখান থেকে যদি আমরা 5 বাদ দিই তাহলে সম্পূর্ণভাবে সেটাকে ভাগ করা যাবে। তাহলে এখান থেকে যদি 5 বাদ দিই সেই সংখ্যাটা হবে 150। তাহলে এই 150কে সম্পূর্ণভাবে ভাগ করা যাবে। এরপর দেখো 260, এখানে ভাগশেষ থাকবে কত 10। তাহলে 260 থেকে যদি আমরা 10 বাদ দিই কত পাচ্ছি 250। তাহলে 250কে সম্পূর্ণভাবে ভাগ করা যাবে। এবং এই যে রয়েছে 315, এখান থেকে ভাগশেষ থাকছে 15, মানে এখান থেকে যদি আমরা 15 বাদ দিই সেই সংখ্যাটা পাচ্ছি 300। তাহলে এই 300কে সম্পূর্ণরূপে ভাগ করা যাবে। তাহলে দেখো অপশানগুলো লক্ষ্য করো এবং এই সংখ্যাগুলো লক্ষ্য করো। আমরা যে সংখ্যাগুলো পেলাম সেগুলো পেলাম, একটা পেলাম 150, একটা পেলাম 250 আর একটা পেলাম 300। তাহলে দেখো কোন অপশানে বা কোন অপশানটা আমাদের এই 150, 250 এবং 300কে ভাগ করা যাবে এবং সেটা সবচেয়ে বৃহত্তম হবে। এখানে বলা হয়েছে সবচেয়ে বৃহত্তম। তা দেখো 10 দিয়ে ভাগ করা যাবে কিন্তু 10 এদের মধ্যে বড় নয়। 25 দিয়েও আমাদের এটা ভাগ করা যাবে কিন্তু 25ও বড় নয়। সবচেয়ে বড় পাচ্ছি আমরা 50। এই 50 দিয়ে 150, 250 এবং 300 তিনটাকে ভাগ করা যাবে। এই তিনটাকে ভাগ করা যাবে 10 দিয়ে, 25 দিয়ে এবং 50 দিয়ে। এবং এদের মধ্যে বড় হচ্ছে কি, বড় হচ্ছে 50। তাহলে 50 হচ্ছে আমাদের অ্যান্সার। এবং দেখো 75 দিয়ে 150কে ভাগ করা যাবে, 300কে ভাগ করা যাবে, কিন্তু এই যে 250কে ভাগ করা যাবে না। তাই সেক্ষেত্রে আমাদের 75 কিন্তু অ্যান্সার হবে না। তাই আমাদের এক্ষেত্রে অ্যান্সার হবে অপশান বি, যেটা দেওয়া রয়েছে 50 সেটা। এরপর রয়েছে 15 নম্বর প্রশ্ন। এটা সরল রয়েছে। তো দেখো প্রথমে রয়েছে 180, এরপর রয়েছে ভাগ চিহ্ন, তারপর দেখো ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে সেটা যদি সলভ করি আমরা কি পাচ্ছি, এটা পাচ্ছি 8, এটা পাচ্ছি 9 প্লাস 1, তাহলে এখান থেকে পাচ্ছি 18 প্লাস 37 মাইনাস 20। তো দেখো 180কে যদি 18 দিয়ে ভাগ করা হয় এটা পেয়ে যাব 10 প্লাস 37 মাইনাস 20। 37 আর 10 যদি যোগ করা হয় তাহলে পেয়ে যাব আমরা 47 এবং সেখান থেকে আমাদের 20 বাদ দিতে হবে, তাহলে আমরা পেয়ে যাব কত 27। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, অপশন এ। তো দেখো আগেরটা ছিল 15, এটা হবে আমাদের 16 নম্বর প্রশ্ন। কি বলা হয়েছে, একটি ত্রিভুজের কোণ হলো 2x ডিগ্রি, 3x মাইনাস 8 ডিগ্রি এবং 5x মাইনাস 12 ডিগ্রি। ত্রিভুজের সবচেয়ে বড় কোণ কোনটি? তো দেখো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রে তিনটা কোণের যোগফল হচ্ছে কত 180 ডিগ্রি। তাহলে দেখো আমরা বলতে পারি 2x ডিগ্রি প্লাস 3x মাইনাস 8 ডিগ্রি প্লাস 5x মাইনাস 12 ডিগ্রি, এটা সমান কত 180 ডিগ্রি। তো দেখো এই যে 2x প্লাস 3x প্লাস 5x সমান কত পাচ্ছি আমরা 10x মাইনাস 8 আর 12 হচ্ছে 20 ডিগ্রি সমান কত পাচ্ছি 180 ডিগ্রি। তাহলে দেখো এখান থেকে পাচ্ছি 10x সমান এই 20 যদি ওদিকে নিয়ে যায় সেটা হয়ে যাবে যোগ, 180 থেকে 20 যদি যোগ করি পেয়ে যাব 200। তো দেখো এখান থেকে আমরা x এর মান কত পাচ্ছি, এখান থেকে আমরা x এর মান পাচ্ছি 20 ডিগ্রি। প্রশ্নে কি বলা হয়েছে, ত্রিভুজের সবচেয়ে বড় কোণ কোনটি? সবচেয়ে বড় কোণ হচ্ছে 5x মাইনাস 12 ডিগ্রি। তাহলে এর মান আমাদের বের করতে হবে। তো দেখো x এর মান আমরা পেয়ে গেলাম কত 20, তাহলে 5 গুণিত 20, এখান থেকে আমাদের 12 বাদ দিতে হবে। 5 20 হচ্ছে 100, এখান থেকে যদি আমরা 12 বাদ দিই কত পাবো 88। তাহলে আমাদের অ্যান্সার হবে 88 এবং এটা দেওয়া রয়েছে দেখো অপশন ডিতে। এরপর এটা হচ্ছে আমাদের 17 নম্বর প্রশ্ন। কি বলা হয়েছে দেখো, বার্ষিক 10% হারে 2 বছরের জন্য একটি মূলধনের ওপর সরল সুদ হলো 500 টাকা। একই সময়ের জন্য একই হারে একই রাশির ওপরই চক্রবৃদ্ধি সুদ কত হবে? তো দেখো এই প্রশ্নটা সবচেয়ে যেটা সহজ হবে বা সহজ উপায় হচ্ছে প্রথমে সরল সুদ কত হবে, দেখো 2 বছরের সরল সুদ হয় হার গুণিত বছর, অর্থাৎ হার এখানে রয়েছে 10, তাকে যদি বছর অর্থাৎ 2 দিয়ে গুণ করি তাহলে পেয়ে যাব 20। তাহলে সরল সুদ হবে 20%, মূল ধরেন 20%।
আর আমাদের দেখো কি বলেছে আরেকটা বলা হয়েছে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ কী হবে? চক্রবৃদ্ধি সুদ হবে 10%-এর 2 বছর বলা হয়েছে, মানে 10%-এর সাকসেসিভ যদি করি দুবার তাহলে সেটা হবে 10 প্লাস 10 প্লাস 10 গুণিত 10/100। এটা ডাইরেক্ট হবে 21%। এটা কত হবে? 21%। দেখো তাহলে আমাদের প্রশ্ন অনুসারে সরল সুদের মান দেওয়া হয়েছে, সেটা দেওয়া হয়েছে কত? 500। তাহলে আমরা বলতে পারি এই যে সরল সুদ 20%, এই 20%-এর মানে হচ্ছে 500, অর্থাৎ এই যে 500 দেওয়া হয়েছে এটা হচ্ছে আমাদের 20%-এর মান। তাহলে আমাদের বের করতে হবে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 21%, মানে 21-এর মান আমাদের বের করতে হবে। তো দেখো 0 0 কেটে যাবে, 2 দিয়ে যদি কাটি এটা পেয়ে যাবে 25। 25কে যদি 21 দিয়ে গুণ করে আমরা কত পাবো? দেখো 25 × 25 মানে শেষে হবে 5, 25 দুগুণে 50 আর 2 হচ্ছে 52, অর্থাৎ 525। এ প্রশ্নের উত্তর হবে 525, যেটা দেওয়া রয়েছে দেখো অপশন এতে। এরপর এটা হচ্ছে আমাদের 18 নম্বর প্রশ্ন। 7 দ্বারা ভাগ করলে 6 ভাগশেষ থাকে এমন সবচেয়ে ছোট 5 অঙ্কের সংখ্যা হলো। তো দেখো সবচেয়ে ছোট 5 অঙ্কের সংখ্যা হয় কি? এটা দেখো এখানে 5টা অঙ্ক রয়েছে, 1 2 3 4 5। সবচেয়ে ছোট 5 অঙ্কের সংখ্যা হচ্ছে এটা। তো দেখো প্রথমে আমরা এই সংখ্যাটাকে 7 দিয়ে ভাগ করছি, যেহেতু এখানে বলা হয়েছে 7 দ্বারা ভাগ করা হয়েছে। একে যদি আমরা 7 দিয়ে ভাগ করি দেখো কী পাচ্ছি? প্রথম আছে 10, তাহলে 7 × 7, এটা হচ্ছে 3, একটা 0, তাহলে 30, 4 7 কত হচ্ছে? 28, এটা হবে 2, এরপর আরেকটা 0 20, দেখো 7 দুগুণে 14, তারপর শেষে যে 0 সেটা বসবে 60, 7 8 কত হচ্ছে? 56, ভাগশেষ কত থাকছে? 4। প্রশ্নে কি বলা হয়েছে? 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে 6। তো দেখো এখানে ভাগশেষ থাকছে আমাদের 4, তাহলে যদি আমরা এই সংখ্যাটাকে ধরি সেক্ষেত্রে ভাগশেষ থাকছে কত? 4, কিন্তু আমাদের ভাগশেষ কত করতে হবে? 6, মানে এই ভাগশেষটাকে 2 দিয়ে যদি যোগ করি তাহলে এই সংখ্যাটাকেও আমাদের 2 দিয়ে যোগ করতে হবে। তাহলে আমাদের যে সংখ্যা সেটা হবে কত? আমাদের সংখ্যা হবে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কারণ কি এখানে দেখো ভাগশেষ বলেছে 6 থাকবে, কিন্তু এই সংখ্যাটা যদি আমরা ধরি সেক্ষেত্রে ভাগশেষ আমরা পাচ্ছি 4, তাহলে ভাগশেষকে যদি 6 করতে হয় তাহলে ভাগশেষকে আমাদের 2 দিয়ে যোগ করতে হবে, তাহলে সংখ্যাকেও আমাদের 2 দিয়ে যোগ করতে হবে, এবং এই সংখ্যাটাকে যদি 2 দিয়ে যোগ করি তাহলে আমরা এটা পেয়ে যাব, এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার হবে অপশন সি। এরপর এটা হবে আমাদের 19 নম্বর প্রশ্ন। কি বলা হয়েছে? x এবং y একসাথে একটি কাজ 12 দিনে সম্পূর্ণ করতে পারে, y এবং z 18 দিনে সম্পূর্ণ করতে পারে, এবং x z একই কাজ 15 দিনে সম্পূর্ণ করতে পারে। তাহলে দেখো x y এবং z একসাথে কাজটি সম্পূর্ণ করতে পারলে কাজটি সম্পূর্ণ করতে আনুমানিক কত দিন লাগবে, অর্থাৎ এখানে আনুমানিক একটা আমাদের মান বের করতে হবে। তো দেখো প্রথমে রয়েছে কি x প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই কত দিনে শেষ করছে? 12 দিনে। তারপর রয়েছে y প্লাস জেড, ওয়াই প্লাস জেড, এরা দুজন মিলে শেষ করছে 18 দিনে। তারপর রয়েছে এক্স প্লাস জেড, এরা দুজনে শেষ করছে 15 দিনে। তাহলে দেখো প্রথমে আমাদের এদের লসাগু বের করতে হবে। তো দেখো 12, 18 এবং 15, এই তিনটির লসাগু হবে 180, এবং এখানে হবে এর যে কার্যক্ষমতা সেটা হবে 15, এর হবে 10 এবং এর হবে 12, এবং এখান থেকে দেখো এই তিনটা যদি যোগ করি আমরা পেয়ে যাব 3 গুণিত, না এটা হবে 2, কারণ দেখো প্রত্যেকে দুটো আর আছে। দেখো এক্স দুবার আছে, ওয়াই দুবার আছে, এবং জেডও দেখো দুবার আছে। তাহলে এখানে 2 গুণিত আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড পাবো, এবং এদের কার্যক্ষমতা দেখো যোগ হবে আমাদের 15, 10, 12, এগুলো হচ্ছে কার্যক্ষমতা, এবং 15, 10, 12 এগুলো যদি যোগ করি আমরা পেয়ে যাবো কত? 37। তাহলে এখান থেকে আমাদের যেহেতু কি বলা হয়েছে 3 জন একসাথে যদি কাজটি করে তাহলে কত হবে? 3 জন হচ্ছে এক্স ওয়াই জেড, তাহলে এখানে আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এর 3 জনের কার্যক্ষমতা কত হবে? কার্যক্ষমতা হবে 37/2। তো দেখো আমাদের যদি দিন বের করতে হয় তাহলে দেখো মোট কাজকে আমাদের কার্যক্ষমতা দিয়ে ভাগ করতে হবে। মোট কাজ হচ্ছে 180, একে আমাদের মোট যে এদের
কার্যক্ষমতা রয়েছে সেটা দিয়ে ভাগ করতে হবে। তো কার্যক্ষমতা হচ্ছে 37 এবং এই 2 যেটা ভাগ রয়েছে সেটা উপরে চলে যাবে। তো দেখো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কত 360/37। ভালো করে লক্ষ্য করো, এটা যদি আমাদের 360-এর পরিবর্তে 370 থাকতো তাহলে এর অ্যান্সার হতো কত? এর অ্যান্সার হতো 10। কিন্তু দেখো এটা 10 কম আছে, তাহলে অ্যান্সার নিশ্চয়ই আমাদের 10-এর চেয়ে কম হবে। অ্যান্সার আমাদের নিশ্চয়ই 10-এর চেয়ে কম হবে। এবং অপশানগুলো ভালো করে লক্ষ্য করো, কোনো অপশানেই কিন্তু 10-এর চেয়ে কম নেই, কোনো অপশানে কিন্তু 10-এর চেয়ে কম নেই। এর যে অ্যাকচুয়ালি মান সেটা কিন্তু 9.something কিছু হবে, এবং কোনো অপশানে দেখো 9.something কিছু দেওয়া নেই। এবং এখানেও দেখো বলা হয়েছে আনুমানিক কতদিন হবে, তাহলে আনুমানিক আমরা একটা বলে দিতে পারি, সেটা হচ্ছে 10-এর কাছাকাছি হবে বা 10-এ হবে। তাহলে এক্ষেত্রে এর উত্তর হবে 10, অপশান ডি 10। কী কারণে হচ্ছে দেখো, কারণ আমরা এটা যদি সলভ করি 360কে যদি 37 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে আমরা 9 কিছু পাবো, যেটা কোনো অপশানে দেওয়া নেই। যেহেতু এখানে আনুমানিক উত্তর আমাদের বের করতে হবে, তাই আমরা ধরে নিচ্ছি এর উত্তর হবে 10। এরপর এটা হচ্ছে আমাদের 20 নম্বর প্রশ্ন। দেখো এটা সবচেয়ে সহজ প্রশ্ন, √54। এটাকে আমরা কি লিখতে পারি? দেখো 54কে লিখতে পারি আমরা 6 নাম 54, অর্থাৎ 6 গুণিত 9। তারপর রয়েছে 125কে আমরা লিখতে পারি 5 গুণিত 25। তারপর রয়েছে দেখো 24কে আমরা লিখতে পারি কি 6 গুণিত 4, 4 ছক 24। তারপর রয়েছে দেখো 45কে আমরা লিখতে পারি 9 গুণিত 5। এরপর দেখো এই 9 মানে আমরা জানি কি 3, তাহলে এটা হবে √3 না 3√6। তারপর দেখো এই 25 মানে 5 বাইরে বেরিয়ে আসবে, তাহলে এটা হয়ে যাবে 5√5। এখানে দেখো 4 মানে 2 বাইরে বেরিয়ে আসবে এবং এটা হয়ে যাবে √6। এবং এখানে 9 মানে 3 বাইরে বেরিয়ে আসবে এবং এটা হয়ে যাবে √5। তো দেখো এখানে √5 ক্যান্সেল, √6 ক্যান্সেল এবং 3 ক্যান্সেল হয়ে যাবে। শুধুমাত্র পড়ে থাকবে আমাদের 5/2, এবং 5/2 মানে আমরা জানি 2.5। এর উত্তর হবে 2.5 এবং এটা দেওয়া রয়েছে অপশন বিতে। এরপর এটা হচ্ছে আমাদের 21 নম্বর প্রশ্ন। কি বলা হয়েছে? 5 sin 14 ডিগ্রি, sec 76 ডিগ্রি, প্লাস 3 cot 15 ডিগ্রি, প্লাস cot 75 ডিগ্রি, প্লাস 2 tan 45 ডিগ্রি এর মান কত? তো দেখো এখানে আমাদের দুটো রিলেশন জানতে হবে। এক হচ্ছে sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হয় cos থিটা, আর 2 নম্বর যেটা জানতে হবে দেখো sec থিটা এটা সমান হয় 1/cos থিটা। আর আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে tan 90 মাইনাস থিটা সেটা সমান হয় cot থিটা, আর tan থিটা এটা সমান হয় কি 1/cot থিটা। এগুলো আমাদের জানতে হবে, তাহলে এই প্রশ্নটা কিন্তু খুব সহজে আমরা সলভ করতে পারবো। তো দেখো এখানে কি বলা হয়েছে, এখানে আমরা বলা হয়েছে 5, প্রথমে লিখছি 5, তারপর রয়েছে sin 14 ডিগ্রি। sin 14 একে আমরা লিখতে পারি sin 90 মাইনাস 76 ডিগ্রি, প্লাস 3 cot 15, cot 15কে লিখতে পারি 90 মাইনাস 75। তারপর রয়েছে cot 75 ডিগ্রি, এবং শেষে রয়েছে প্লাস 2 tan 45 ডিগ্রি। তো দেখো এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি 5 sin 90 মাইনাস থিটা। এখান থেকে দেখো sin 90 মাইনাস থিটা সমান এটা হয় cos থিটা, তাহলে এটা লিখতে পারি cos 76 ডিগ্রি। আর এখানে sec 76 গুণ আছে, এর সঙ্গে গুণ আছে কত, sec 76 ডিগ্রি গুণ আছে sec 76 ডিগ্রি। তারপর রয়েছে 3, দেখো cot 90 মাইনাস থিটা এটা সমান লিখতে পারি আমরা tan থিটা, tan 75 ডিগ্রি ইন্টু cot 75 ডিগ্রি প্লাস 2 tan 45 মান হচ্ছে tan 45 এর মান হচ্ছে 1, মানে এটা হচ্ছে 2 গুণিত 1। তারপর দেখো 5 cos থিটা এবং sec থিটা একে অপরের দেখো পরিপূরক মানে অনন্য, তাহলে sec থিটা সমান লিখতে পারি 1/cos থিটা বা cos থিটা সমান লিখতে পারি 1/sec থিটা,
অর্থাৎ এই দুটো কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। একই রকমভাবে ট্যান থিটা এবং কট থিটা ক্যান্সেল হয়ে যাবে যদি তাদের মান একই থাকে। দেখো এখানে থিটার মান একই রয়েছে 76, এখানেও রয়েছে 76, এখানে রয়েছে 75, এখানে রয়েছে 75। এখানে আমি এই সূত্রটা অ্যাপ্লাই করলাম এবং এই সূত্রটা অ্যাপ্লাই করলাম। এই দুটো যদি অ্যাপ্লাই করো তোমরা, তাহলে cos 76 এবং sec 76 ক্যান্সেল হয়ে যাবে। একই রকমভাবে এখানে tan 75 এবং cot 75 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি কি এখানে 5, এখানে 3 এবং এখানে 2 সমান পাচ্ছি 10। আমাদের অ্যান্সার হবে 10। এই প্রশ্নের উত্তর হবে 10 এবং এটা দেওয়া রয়েছে অপশন বিতে। এরপর এটা হচ্ছে আমাদের 22 নম্বর প্রশ্ন। কি বলা হয়েছে দেখো, 50 জন মেয়ে এবং 70 জন ছেলের একটি শ্রেণীকক্ষ একটি বাদ্যযন্ত্র অনুষ্ঠান প্রযোজনা করে। যদি 40% মেয়ে এবং 50% ছেলেরা উপস্থিত থাকে, উত্তর দিন যে শ্রেণীকক্ষের আনুমানিক কত শতাংশ অংশগ্রহণ করেছিল। এখানেও দেখো আনুমানিক বলা হয়েছে, মানে আমাদের এখানে একজ্যাক্ট যে উত্তর সেটা কিন্তু আসবে না। তো দেখো প্রথমে আমরা বের করছি মোট কতজন ছিল। মোট মেয়ে হচ্ছে 50 জন, মেয়ে হচ্ছে কত 50 আর ছেলে হচ্ছে 70। তাহলে মোট হচ্ছে কত, মোট হচ্ছে 120। দেখো মেয়েদের 40% উপস্থিত ছিল, মেয়েদের কত 40%। তো দেখো মেয়েদের যদি আমরা 40% বের করি সেটা হয়ে যাবে 4 পাশে 20 অর্থাৎ 20 জন। আর ছেলেদের 50% উপস্থিত ছিল, 70-এর 50% হয় 35। তাহলে মোট উপস্থিত ছিল দেখো 35 প্লাস 20 সমান হচ্ছে 55। তাহলে মোট উপস্থিত ছিল 55, কিন্তু আমাদের উত্তর কী করে বের করতে হবে, শতাংশে বের করতে হবে। তাহলে দেখো মোট উপস্থিত ছিল 55 জন, কতর মধ্যে 120-র মধ্যে। তাহলে 100-তে কত, এটাই আমাদের বের করতে হবে। 0 0 কেটে দাও, 2 দিয়ে যদি কাটে এটা পেয়ে যাবে 6 এবং এটা পেয়ে যাবে কত 5। 5 দিয়ে এটা যদি গুণ করি কত পাচ্ছি দেখো, 5 5 25, 5 5 25, 25 আর 2 হচ্ছে 27 আর এটা পেয়ে যাবে 6। 6 দিয়ে যদি এটা ভাগ করে কত পাচ্ছি দেখো, 4 6 24, তাহলে এটা হয়ে যাবে 3 35, এটা হয়ে যাবে 5 6 30, 5 50, 6 8 48, মানে 45 দশমিক কিছু একটা পাবো। আর যেহেতু অপশান দেখো 45 দেওয়া নেই, তাই এখানে আমরা 45-এর পর যে 46 রয়েছে 46% সেটাই কিন্তু টিক করব। তাহলে এ প্রশ্নের উত্তর হবে অপশান সি 46%। তো দেখো আগেরটা ছিল আমাদের 22 নাম্বার, এটা হবে আমাদের 23 নাম্বার প্রশ্ন। কি বলা হয়েছে, একটি চোঙের উচ্চতা 14 সেমি এবং বক্রতলের ক্ষেত্রফল দেওয়া রয়েছে 528 সেমি স্কোয়ার হলে চোঙের আয়তন কত হবে। তো দেখো চোঙের বক্রতল ক্ষেত্রফল এর সূত্র হয় কত, 2 পাই আর এইচ। তাহলে দেখো এখানে এইচ উচ্চতা দেওয়া রয়েছে, এইচ সমান হচ্ছে 14। তাহলে দেখো আমরা বলতে পারি 2 পাই আর এইচ এটা সমান দেওয়া হয়েছে দেখো 528। এখানে 2 পাইয়ের মান হচ্ছে 22-এর 7, আর এর মান আমাদের এখান থেকে বের করতে হবে এবং এইচ দেওয়া হয়েছে কত 14, এটা সমান হচ্ছে 528। তো দেখো 7 দিয়ে এটা কাটলে পেয়ে যাব 2 দিয়ে যদি এটা কাটে কত পাচ্ছি দেখো, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 4 দুগুণে 8। আরেকবার যদি 2 দিয়ে কাটে এটা কত পাচ্ছি দেখো, 2 1 2, 3 দুগুণে 6 পেয়ে যাচ্ছি। এরপর যদি 11 দিয়ে কাটি এটা পেয়ে যাব 2, এটা যদি 11 দিয়ে কাটি 11 1 11, 11 দুগুণে 22, এরপর 2 দিয়ে যদি এটা কাটি এটা পেয়ে যাচ্ছি 6। তাহলে দেখো আমরা আর এর মান এখান থেকে পাচ্ছি কত, আর এর মান পাচ্ছি 6। প্রশ্নে আমাদের কি বার করতে বলা হয়েছে, প্রশ্নে বের করতে বলা হয়েছে চোঙের আয়তন কত হবে। তো দেখো চোঙের যে আয়তন এর সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তো দেখো এখান থেকে আমরা কি বের করতে পারি, পাই আর স্কোয়ার এইচ। পায়ের মান হচ্ছে 22-এর 27, আর এর মান হচ্ছে দেখো 6-এর স্কোয়ার হচ্ছে কত 36 এবং এইচের মান আমাদের দেওয়া হয়েছে কত 14। তো এটা 7 দিয়ে কাটতে হবে, কত পাচ্ছি 7 দিয়ে কাটলে 2। তো দেখো আমাদের অ্যান্সার হবে 22 গুণিত এটা হচ্ছে 72। 22কে যদি 72 দিয়ে গুণ করে কত পাচ্ছি দেখো,
এটা হচ্ছে 44, 7 দুগুণে 14, 7 দুগুণে 14, একে হচ্ছে 15, 4, 8, 5, 1 অর্থাৎ 1584। 1584 দেওয়া রয়েছে অপশন সিতে। এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি। এরপর এটা হচ্ছে আমাদের 24 নম্বর প্রশ্ন। কি বলা হয়েছে, একটি দড়ি 3টি ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম ভাগটি সম্পূর্ণ দৈর্ঘ্যের 1/5 এবং দ্বিতীয় ভাগটি প্রথম ভাগের 3/2। তৃতীয় ভাগটি দড়ির কত ভগ্নাংশ? তো দেখো, প্রথম ভাগটি সম্পূর্ণ দৈর্ঘ্যের 1/5। প্রথম ভাগটি কত? ফার্স্ট যে পার্ট সেটা হচ্ছে 1/5। তো দেখো, এখান থেকে আমি ধরে নিচ্ছি আমাদের যে দড়ির মোট অংশ, দড়ির মোট অংশ হচ্ছে এখানে যে 5 রয়েছে সে 5 ধরে নিচ্ছি, মোট অংশ হচ্ছে কত? 5। তাহলে ফার্স্ট পার্ট হচ্ছে মোট অংশ 5 এর 1/5, তাহলে 5 5 ক্যান্সেল হয়ে যাবে, এটা হচ্ছে 1। তাহলে ফার্স্ট পার্ট হচ্ছে আমাদের 1। ফার্স্ট যদি 1 হয়, দ্বিতীয় পার্ট কত হবে? দ্বিতীয় ভাগ হবে প্রথম ভাগের 2/3। প্রথম ভাগ পেয়েছি আমরা দেখো 1 এর 3/2, 2/3 না, এটা 3/2, তাহলে এটা হয়ে যাবে 3/2। তাহলে মোট আমরা কত পাচ্ছি? ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট এই দুটো মিলে কত পাচ্ছি? এই দুটো মিলে পাচ্ছি 1 + 3/2 সমান কত পাচ্ছি? দেখো, এটা হয়ে যাবে 2, 3 আর এখানে হয়ে যাবে 2, মানে এটা হয়ে যাবে 5/2, এটা হয়ে যাবে 2.5। তো দেখো, দুটো পার্ট মিলে আমরা পাচ্ছি 2.5। কীভাবে বার করলাম? প্রথমে ধরে নিচ্ছি, দেখো দড়ির যে মোট অংশ সেটা ধরে নিলাম 5। এরপর দেখো বলা হয়েছে প্রথম ভাগটি সম্পূর্ণ দৈর্ঘ্যের 1/5, তাহলে 5 এর 1/5 মানে আমরা পেয়ে গেলাম 1। এরপর দেখো বলা হয়েছে দ্বিতীয় ভাগটি প্রথম ভাগের 3/2, তাহলে প্রথম ভাগ হচ্ছে 1 এর 3/2 মানে সেটাই পেয়ে যাব 3/2। তাহলে দেখো এখন ফার্স্ট এবং দুটো যদি যোগ করি আমরা পেয়ে যাচ্ছি কত? 2.5। তাহলে বাকি থাকছে কত? বাকি থাকছে, আমরা ধরেছিলাম 5 হচ্ছে সমগ্র, তাহলে 5 থেকে 2.5 বাদ দিতে হবে, তার মানে এটা পেয়ে যাব 2.5এই। কিন্তু আমাদের কি বের করতে বলা হয়েছে? বের করতে বলা হয়েছে তৃতীয় ভাগটি দড়ির কত ভগ্নাংশ। তাহলে দেখো, থার্ড যে পার্ট সেটা আমাদের বার করতে হবে, কত ভগ্নাংশ। দেখো, থার্ড পার্ট আমরা পেলাম 2.5, এটা কত ভগ্নাংশ? তার মানে মোটের কত ভগ্নাংশ, এটাই হচ্ছে অ্যান্সার। তো দেখো, এটা যদি কাটাকুটি করে আমরা পেয়ে যাব হাফ। 3 নাম্বার যে পার্ট সেটা মোট অংশের হাফ অংশ, মোট অংশের হাফ অংশ, এবং এটা দেওয়া রয়েছে দেখো অপশন সি। এর উত্তর হবে অপশন সি। এরপর এটা হচ্ছে আমাদের 25 নম্বর প্রশ্ন। কি বলা হয়েছে? দেখো, এটা একটা সরল করতে বলা হয়েছে। তো এখানে যদি আমরা করি 3 × 15 আর 2 × 17, এটা হয়ে যাবে আমাদের 17/3। তারপর রয়েছে প্লাস 0.73, তারপর রয়েছে মাইনাস 3.123। তো দেখো, 3 দিয়ে যদি 17কে ভাগ করি কত পাবো? এটা পেয়ে যাবো দেখো 3 × 5 = 15, তারপর হবে পয়েন্ট 2 0 মানে 20, 3 × 18, তারপর 3 × 18, তারপর 3 × 18, এভাবে পেয়ে যাব আমরা। তারপর এটাকে যোগ করতে হবে আমাদের 0.73 মাইনাস করতে হবে 3.123। তাহলে দেখো, এই দুটো যদি যোগ করি কত পাচ্ছি আমরা? এই দুটো যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি, এটা পাচ্ছি 6, 3 আর 6 হচ্ছে 9, 6 আর 7 হচ্ছে 13, 13 3 হাতে রইল 1 মানে 6। এখান থেকে আমাদের বাদ দিতে হবে 3.123। তাহলে দেখো, এখানে যদি আমরা 3.123 বাদ দিই, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবং এটা কত পাচ্ছি? এটা পাচ্ছি 3, এটা পাচ্ছি 7, এটা পাচ্ছি 2 এবং এখানে পাচ্ছি 3.273 এবং এটা দেওয়া রয়েছে দেখো অপশন বিতে। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি। এরপর এটা হচ্ছে আমাদের 26 নম্বর প্রশ্ন। 26 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? দেখো, বলা হয়েছে একটি ট্রেন এ স্টেশন থেকে বি স্টেশনের দিকে 50 কিমি/ঘন্টা গতিতে যাত্রা শুরু করে। অর্ধেক ঘন্টা পরে আরেকটি ট্রেন বি স্টেশন থেকে এ স্টেশনের দিকে 150 কিমি/ঘন্টা গতিতে যাত্রা শুরু করে। দুটি স্টেশনের মধ্যে দূরত্ব হচ্ছে 725 কিমি
তাহলে দুটি ট্রেন যে বিন্দুতে মিলিত হবে সেই বিন্দুটি এ স্টেশন থেকে কত দূরে থাকবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো দেখো কীভাবে করবে এটা। প্রথমে দেখো দুটো স্টেশন বলা হয়েছে, একটা হচ্ছে এ স্টেশন আর একটা হচ্ছে বি স্টেশন। প্রথমে দেখো কি বলা হয়েছে, একটি ট্রেন এ স্টেশন থেকে বি স্টেশনের দিকে 50 কিমি পার ঘন্টা গতিতে যাত্রা শুরু করে। অর্ধেক ঘন্টা পরে অর্থাৎ 30 মিনিট পরে আরেকটি ট্রেন 30 মিনিট পর। তাহলে দেখো প্রথম ট্রেন যেটা এ স্টেশন থেকে যাত্রা শুরু করেছিল সে আধ ঘন্টা পর, অর্থাৎ তার দেখো তার গতিবেগ হচ্ছে 50। তাহলে আমি ধরে নিচ্ছি ফার্স্ট ট্রেন, এখানে ধরছি ফার্স্ট ট্রেন গতিবেগ হচ্ছে 50 কিমি পার আওয়ার। মানে 1 ঘন্টায় সে 50 কিমি যায়, তাহলে হাফ ঘন্টায় অর্থাৎ 1/2 ঘন্টায় 1/2 ঘন্টায় সে কত যায়, দেখো 50-এর হাফ কত হবে, 25 কিমি যাবে। হাফ ঘন্টায় সে কত যাবে, 25 কিমি। তাহলে দেখো বি স্টেশন থেকে যে দ্বিতীয় ট্রেনটি ছাড়ছে তার আগে আমাদের প্রথম ট্রেনটি এ স্টেশন থেকে কত দূরে থাকবে, 25 কিমি দূরে থাকবে। এটা দূরত্ব হবে 25 কিমি। তাহলে এখানে এখন ফার্স্ট যে ট্রেন সেটা থাকবে। এরপর বি স্টেশন থেকে 2 নম্বর ট্রেন সেটা যাত্রা শুরু করবে। তারপর দেখো এই যে ফার্স্ট ট্রেন এবং সেকেন্ড ট্রেন, এই দুটো ট্রেনের মধ্যে আমাদের দূরত্ব এখন কত হবে, এই দুটোর মধ্যে দূরত্ব এখন কত হবে, দেখো মোট দূরত্ব কত দেওয়া হয়েছে, মোট দূরত্ব দেওয়া হয়েছে অর্থাৎ এ থেকে বি স্টেশনের মধ্যে মোট যে দূরত্ব সেটা হচ্ছে 725 কিমি। কিন্তু আধ ঘন্টা পর ফার্স্ট ট্রেন যে যাত্রা শুরু করেছে 25 কিলোমিটার, তার জন্য এখানে আমাদের 25 বাদ দিতে হবে। অর্থাৎ এখান থেকে এখন ফার্স্ট ট্রেন এবং দ্বিতীয় ট্রেনের মধ্যে দূরত্ব হচ্ছে কত, 700 কিমি। তাহলে দেখো এই 700 কিমি এই দুজনকে অতিক্রম করতে হবে। অর্থাৎ ফার্স্ট ট্রেনের গতিবেগ হচ্ছে 50 কিমি পার ঘন্টা এবং দ্বিতীয় যে ট্রেন রয়েছে সেকেন্ড ট্রেন, এর গতিবেগ কত হচ্ছে, এর গতিবেগ হচ্ছে 150 কিমি পার আওয়ার। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের মোট দূরত্ব এবং এ দুটো হচ্ছে গতিবেগ। তাহলে এখান থেকে আমাদের যে আপেক্ষিক গতিবেগ সেটা বের করতে হবে। অর্থাৎ এখানে আমাদের রিলেটিভ যে ভেলোসিটি সেটা বের করতে হবে। আপেক্ষিক গতি কত হবে, মানে এ দুটো যেহেতু বিপরীত থেকে আসছে, দেখো প্রথম ট্রেন এদিকে যাচ্ছে, দ্বিতীয় ট্রেন এদিকে আসছে, তাহলে এ দুটো যোগ হবে অর্থাৎ 50 + 150 এ দুটো যোগ হবে অর্থাৎ আমরা পেয়ে যাচ্ছি 200। তাহলে দেখো তাদের গতি হচ্ছে 200 এবং তাদের অতিক্রম করতে হবে 700। তাহলে এখান থেকে আমরা সময় পেয়ে যাচ্ছি কত, সময় পাচ্ছি 700, এখান থেকে 200 বাদ দাও, এই মানে ভাগ দাও, তাহলে পেয়ে যাবে কত, 7/2 ঘন্টা। এরপর দেখো প্রথম ট্রেন এই 7/2 ঘন্টায় কত কিমি অতিক্রম করবে, তাহলে আমরা কিন্তু দূরত্ব পেয়ে যাব। তো দেখো প্রথম ট্রেন 1 ঘন্টায় যায় 50, তাহলে 7/2 এত ঘন্টায় যায় কত, 50 গুণিত 7/2, এটা কাটো, এটা পেয়ে যাবে কত, 25, আর 7 × 25 হয় 175, 7 × 25 হয় কত, 175। তাহলে দেখো প্রথম ট্রেন যখন দুটো ট্রেন একসাথে মিলিত হবে তখন প্রথম ট্রেন কত কিলোমিটার অতিক্রম করবে, প্রথম ট্রেন 175 কিলোমিটার অতিক্রম করবে, 175 কিমি। তাহলে দেখো প্রথম ট্রেন 175 কিলোমিটার অতিক্রম করবে এবং তারা ধরে নাও এই জায়গায় মিলিত হবে। তাহলে এখন আমাদের কী বলা হয়েছে, সেই বিন্দু এই স্টেশন থেকে কত দূরে। তাহলে দেখো এই স্টেশন থেকে এই বিন্দুর দূরত্ব কত হবে, এখানে দেখো 175 এবং এখানে রয়েছে 25, এই দুটো যোগ করতে হবে। তাহলে 175 এবং 125 যদি যোগ করি তাহলে আমরা পেয়ে যাব এখান থেকে 200। তাহলে এই স্টেশন থেকে ওই বিন্দুর দূরত্ব হচ্ছে 200 কিলোমিটার। যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে তারা অবশ্যই ভিডিওটা দুবার দেখবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। তাও আমি আরেকবার শর্টকাটে এই প্রশ্নটা বলে দিচ্ছি কিভাবে সলভ করলাম। দেখো প্রথমে আমাদের দুটো স্টেশনের মধ্যে দূরত্ব দেওয়া হয়েছে 750, সেটা লিখলাম। তারপর দেখো বলা হয়েছে আধ ঘন্টা আগে এই স্টেশন থেকে একটি ট্রেন যাত্রা শুরু করে, অর্থাৎ প্রথম ট্রেনের যে গতিবেগ সেটা হচ্ছে দেখো 50 কিলোমিটার পার ঘন্টা। তাহলে 50 কিলোমিটারে যদি সে এক ঘন্টায় সে যদি 50 কিলোমিটার পথ অতিক্রম করে, তাহলে আধ ঘন্টায় অর্থাৎ 30 মিনিটে সে নিশ্চয়ই 25 কিলোমিটার পথ অতিক্রম করবে। তাহলে সে এখন এ স্টেশন থেকে 25 কিলোমিটার দূরে রয়েছে। এরপর দেখো আধ ঘন্টা পর বি স্টেশন থেকে একটা ট্রেন যাত্রা শুরু করছে। এখন তাহলে
এ ট্রেন এবং বি ট্রেনের মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে দেখো 25 কিলোমিটার আমাদের বাদ দিতে হবে, কারণ আধ ঘন্টা আগে এই স্টেশন থেকে একটা ট্রেন যাত্রা শুরু করেছে। তাহলে যদি 25 কিলোমিটার আমরা বাদ দিই তাহলে পেয়ে যাবো এখন তাদের মধ্যে দূরত্ব হচ্ছে 700। এই 700 কিলোমিটার এখন তারা দুজন মিলে অতিক্রম করবে, এবং যেহেতু প্রথম ট্রেন একদিকে আসছে এবং দ্বিতীয় ট্রেন আরেক দিকে যাচ্ছে, তাই তাদের মধ্যে যে গতি সে গতি হচ্ছে আপেক্ষিক গতি, এবং এই আপেক্ষিক গতি যোগ হবে, এবং এই দুটোর গতি যোগ করে পেয়েছি আমরা 200। তাহলে এখন আমরা সময় যদি বের করে কী পাচ্ছি, 700 থেকে 200 ভাগ দিতে হবে, সেখান থেকে পেয়ে যাচ্ছি আমরা 7/2 ঘন্টা। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 7/2 ঘন্টায় তারা মিলিত হবে। তাহলে তারা যখন মিলিত হবে তখন প্রথম ট্রেনের কত দূর মানে যাবে বা কত দূরত্ব অতিক্রম করবে সেটাই আমাদের প্রথমে বের করতে হবে। তো প্রথম ট্রেন দেখো 7/2 ঘন্টাতে 175 কিলোমিটার পথ অতিক্রম করবে, অর্থাৎ তারা ধরে নাও এই জায়গায় মিলিত হচ্ছে। তাহলে দেখো প্রথম ট্রেন 175 কিলোমিটার পথ অতিক্রম করছে এবং আগে করেছে 25 কিলোমিটার, তাহলে মোট যেটা অতিক্রম করছে সেটা হচ্ছে 200 কিলোমিটার, এবং এটাই হচ্ছে অ্যান্সার। এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি। এরপর এটা হচ্ছে আমাদের আজকের 27 নম্বর প্রশ্ন। দেখো এখানে কি বলা হয়েছে, যদি এটা সমান 1 এবং এটা সমান যদি 1 হয় তাহলে এর মান আমাদের বের করতে হবে। অর্থাৎ দেখো এখান থেকে আমাদের প্রথমে রয়েছে দেখো z/2 এবং এখানে রয়েছে 2/x। তাহলে দেখো এখান থেকে আমাদের 2/x এর মান বের করতে হবে। তো দেখো এখান থেকে যদি আমরা সলভ করি কী পাচ্ছি, x/2 এটা সমান কত পাচ্ছি, এটা সমান পাচ্ছি দেখো এখানে 2/y প্লাস হিসাবে রয়েছে, আমরা যদি এদিকে নিয়ে আসি সেটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ এখানে হয়ে যাবে 1 - 2/y। তো দেখো এখান থেকে কী পাচ্ছি, x/2 সমান পেয়ে যাচ্ছে আমরা লসাগু হবে y/2। কিন্তু আমাদের এখান থেকে বের করতে হবে কি, এখান থেকে বের করতে হবে 2/x, অর্থাৎ এটা যদি আমরা পাল্টে দিই 2/x তাহলে এই দিকটাও আমাদের পাল্টে যাবে, সেটা হয়ে যাবে কি y/y-2। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট অর্থাৎ সমীকরণ নাম্বার 1, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার। এরপর দেখো এখান থেকে আমাদের কি বের করতে হবে, এখান থেকে আমাদের এই যে z/2 রয়েছে সেটা বের করতে হবে। তো দেখো z/2 অর্থাৎ এখানে আমি লিখছি 2/z। এরপর দেখো এখানে রয়েছে 1 এবং এখানে দেখো y/2 প্লাসে রয়েছে, যদি এদিকে নিয়ে আসে সেটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 1 - y/2 হয়ে যাবে। তো দেখো এখান থেকে কী পাচ্ছি, 2/z সমান এটা যদি লসাগু করি তাহলে লসাগু হবে 2 এবং এটা হয়ে যাবে 2 - y। কিন্তু দেখো এখান থেকে আমাদের বের করতে হবে z/2, তাহলে এটা যদি পাল্টে দিই z/2 করি তাহলে এটাও আমাদের পাল্টাতে হবে, সেটা হয়ে যাবে 2/2 - y, এবং এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। এরপর আমাদের যেটা বার করতে হবে সেটা হচ্ছে z/2 প্লাস 2/x, অর্থাৎ 1 নাম্বার এবং 2 নাম্বার আমাদের যোগ করতে হবে। তো দেখো 1 নাম্বারে রয়েছে y/y-2 এবং 2 নাম্বারে রয়েছে 2/2 - y। এখানে লক্ষ্য করো এখানে রয়েছে দেখো y-2 এবং এখানে রয়েছে 2 - y, অর্থাৎ দ্বিতীয় থেকে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে কিন্তু আমরা সেম জিনিস নিচে পেয়ে যাব। তো দেখো এখান থেকে আমি মাইনাস কমন নিচ্ছি, মানে এটা হচ্ছে মাইনাস, তাহলে এটা নিচটা কিন্তু আমাদের সেম হয়ে যাবে y-2। তো দেখো নিচটা সেম, তার মানে নিচে কমন নিতে পারি y/2, ওপরে যেটা থাকবে সেটা সেম এবং নিচে এখানেও যেটা থাকবে সেটাও সেম। তাহলে দেখো এই দুটো ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 1, এর মান কত হচ্ছে 1, এবং এটা দেওয়া রয়েছে দেখো অপশন বিতে। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি। আগেরটা ছিল আমাদের 27 নম্বর প্রশ্ন, এটা হবে আমাদের 28 নম্বর প্রশ্ন। 28 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে দেখো, 2400 এর 12% সঙ্গে কত যোগ করলে তা 5400 এর 18% সমান হবে। তো ধরে নিচ্ছি কত যোগ করতে হবে, এখানে ধরে নিচ্ছি x যোগ করতে হবে। তাহলে দেখো প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি 2400 এর 12%, 12% মানে হচ্ছে 12/100, এর সাথে ধরে নিচ্ছি x যোগ করা হয়েছে, যার ফলে এটা হবে 5400 18% সমান। এ দুটো ক্যান্সেল হয়ে যাবে, এখানেও দেখো 0 0 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে দেখো এখান থেকে আমরা ডাইরেক্ট x এর মান বলতে পারি কত হচ্ছে, এখানে দেখো 54 × 18, 4 18 হচ্ছে 72, 72 হচ্ছে 2, হাতে রইল 7, 5 18 90, 90 এর সাথে হচ্ছে 97, এবং এখান থেকে বাদ দিতে হবে 24 × 12,
তো দেখো 4 12 হচ্ছে 48, 48-এর 8 হাতে রইল 4, 12 দুগুণে 24, 24-এর 4 হচ্ছে 28। তাহলে এক্স এর মান ডাইরেক্ট এখান থেকে পেয়ে যাচ্ছি। দেখো এটা যদি ভাগ করি কত পাচ্ছি, 8 আর কতই 12, 8 আর 4-এ 12, এবং দেখো একটা অপশানে শেষে 4 রয়েছে, অপশান সি। তাহলে এর উত্তর হবে অপশান সি। যদি কারো সন্দেহ থাকে তাহলে দেখো আমি বিয়োগটা এখানে করছি, এটা হচ্ছে 4, এরপর দেখো এখানে রয়েছে 8, এটা হয়ে যাবে 9, 9 আর কত 17, 9 আর 8-এ 17, 3 দুইটা এখন 3 হয়ে যাবে, 3 আর কতই 9, 3 আর 6-এ 9, এটাই হয়ে যাবে অ্যান্সার। তাহলে এর উত্তর হবে অপশান সি। এরপর এটা হচ্ছে আমাদের আজকের 29 নম্বর প্রশ্ন। কি বলা হয়েছে দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া রয়েছে 48, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? কি বলা হয়েছে, দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। তাহলে দেখো এখানে প্রস্থ ধরে নিচ্ছি এক্স, তাহলে দৈর্ঘ্য হবে কত, প্রস্থের দ্বিগুণ, তাহলে দৈর্ঘ্য হবে 2x। তাহলে দেখো আমরা পরিসীমা সমান কি জানি, আয়তক্ষেত্রের পরিসীমা সমান জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এবং এটা সমান দেওয়া রয়েছে দেখো 48, এটা সমান কত দেওয়া রয়েছে 48। তাহলে দেখো এখান থেকে কী পাচ্ছি, 2 গুণিত এই দুটো যদি যোগ করি কত পাবো, 3x সমান কত হচ্ছে 48। দেখো 2 আর 3 হচ্ছে 6, 6 8-এ 48, মানে এটা হয়ে যাবে 8। তাহলে x এর মান আমরা কত পাচ্ছি, x এর মান পাচ্ছি 8। x এর মান যদি 8 পাই তাহলে দেখো আমরা দৈর্ঘ্য এবং প্রস্থের মান কত পাচ্ছি, দৈর্ঘ্য হচ্ছে 2x মানে হচ্ছে 8 দুগুণে 16, আর প্রস্থ হচ্ছে x মানে হচ্ছে 8। এরপর আমাদের বের করতে হবে ক্ষেত্রফল। ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করতে হবে, এবং এটা যদি গুণ করি 16 8-এ হচ্ছে 128, এর উত্তর হবে 128, এবং এটা দেওয়া রয়েছে দেখো অপশন বিতে। আজকের আমাদের শেষ প্রশ্ন, এটা হচ্ছে 30 নম্বর প্রশ্ন। কি বলা হয়েছে, সাইন থিটা সমান হচ্ছে 3/5 এবং কস থিটা মানে হচ্ছে 4/5, তাহলে 1 + tan থিটা বাই 1 - cot থিটা এর মান কত? তো দেখো আমরা জানি tan থিটা সমান হচ্ছে কি সাইন বাই কস, tan এর মান হচ্ছে সাইন বাই কস। তো দেখো এখানে সাইনের মান দেওয়া রয়েছে কত, 3/5, এবং কস যেহেতু নিচে আছে এটা যদি আমরা গুণের আকারে লিখি তাহলে এর মানটা উল্টে যাবে, মানে এটা হয়ে যাবে 5/4, 5 5 ক্যান্সেল হয়ে যাবে, এটা হয়ে যাবে 3/4। দেখো tan থিটা যদি এত হয় তাহলে cot থিটা মানে আমরা জানি 1/tan থিটা, তাহলে এখানে যে tan এর মানটা পেয়েছি সেটা কটের ক্ষেত্রে উল্টে যাবে, অর্থাৎ 4/3 হয়ে যাবে। এটা হচ্ছে cot এবং এটা হচ্ছে tan। তাহলে দেখো আমাদের যেটা বের করতে বলা হয়েছে 1 + tan থিটা বাই 1 - cot থিটা। তো দেখো 1 tan থিটার মান হচ্ছে 3/4 এবং cot থিটার মান কত হচ্ছে 1 - 4/3, 4/3। তো দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, এই দুটো যদি লসাগু করি ওপরে পাচ্ছি কত, ওপরে পাচ্ছি লসাগু 4, এটা হচ্ছে 4 একে 4 আর 3 হচ্ছে 7, এটা পাচ্ছি 7-এর 4, এবং নিচে কত পাচ্ছি, নিচের দেখো লসাগু হচ্ছে 3, এখানে দেখো 3 থেকে 4 বাদ দিতে হবে, মানে এটা পাচ্ছি -1। তাহলে দেখো এটা কত পাচ্ছি 7/4 গুণিত -3, যেহেতু দেখো এটা উল্টে যাবে, যদি গুণ আকারে লিখি তাহলে উল্টে যাবে, 3টা উপরে চলে যাবে। তাহলে দেখো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি -21/4, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এবং এটা দেওয়া হয়েছে দেখো অপশন সিতে। তাহলে দেখো এখানে আমাদের 30টা প্রশ্ন কমপ্লিট হয়ে গেল। তাহলে আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো, এবং এরকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।